ক্লাস 10-এর সমস্ত ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা জানো যে আমরা গ্যাসের আচরণ এই চ্যাপ্টারটি করছিলাম। তো এই চ্যাপ্টারের আমরা শেষ অংশে পৌঁছে গেছি। আজকে শেষ হবে এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারের যে শেষ অংশটি, সেখানে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আণবিক স্তরে গ্যাসের আচরণ। এর আগে তোমরা গ্যাসের বিভিন্ন সূত্রগুলো পড়েছো। কোন কোন সূত্র পড়েছ? বয়েল সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র এবং সর্বশেষ যেটা পড়েছ সেটা হচ্ছে এই সূত্রগুলোর সমন্বয়ে আমরা একটা সূত্র তৈরি করেছিলাম, যেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, যেটাকে বলা হয় আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এটাই আমাদের লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। এই সম্পর্কটা আমরা প্রমাণ করেছিলাম এবং এখান থেকে আমরা আর এর মান, একক, বিভিন্ন এককে আর এর মান, এসব কিছু আমরা বের করেছিলাম, তাই না? তো আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো একটু আগের কথাটা আগে বলে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এতদিন আমরা যেটা করলাম সেটা হচ্ছে গ্যাসের ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার স্টাডি করেছি। অর্থাৎ কোনো গ্যাসের উষ্ণতা স্থির রেখে যদি চাপ বাড়ানো হয় তাহলে কি হয়। এটা ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার কেন? কারণ এটা ভিজিবল, আমরা কিন্তু দেখতে পাই যে যদি আমরা চাপ বাড়াই তাহলে আয়তন কমে যায়। তোমাদের আমি একটা এক্সপেরিমেন্ট দিয়ে দেখিয়েছিলাম ফার্স্ট ভিডিওতে, আশা করি তোমাদের মনে আছে। বা যদি আমি চাপ স্থির রেখে গরম করি তাহলে পরে আয়তন বাড়ে, বা যদি আমি আয়তন স্থির রেখে গরম করি তাহলে পরে চাপ বাড়ে। তো এইগুলো কিন্তু ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার। এই বিহেভিয়ারগুলো কিন্তু আমরা ভিজুয়ালাইজ করতে পারি, দেখতে পারি অথবা ফিল করতে পারি। কথাটা বুঝতে পেরেছ? আজকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটু আলাদা, সেটা হচ্ছে আণবিক স্তরে আচরণ। আণবিক স্তরে মানে কি? ধরো একটা পাত্রের মধ্যে গ্যাস নিলে তুমি, ধরো এটা একটা পাত্র, এর মধ্যে ঢাকনা দেওয়া অবস্থায় যে কোনো একটি গ্যাস আছে। এবার এই গ্যাস, আমরা জানি গ্যাস অণু দিয়ে তৈরি, যে কোনো পদার্থই অণু দিয়ে তৈরি, তাহলে নিশ্চয়ই এর ভেতরে কিছু গ্যাসের অণু আছে। তো এই অণুগুলোর আচরণ আমরা আজকে পড়ব। অর্থাৎ অণুগুলো কিভাবে থাকে ভেতরে, কোন অবস্থায় তারা কেমন আচরণ করে, এবং তারপরে এই অণুগুলোর আচরণ আমাদের জানা হয়ে গেলে তার সাপেক্ষে আবার আমরা ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ারগুলোকেও ব্যাখ্যা করার চেষ্টা করব। অর্থাৎ কেন গ্যাসকে গরম করলে তার আয়তন বাড়ে, বা কেন গরম করলে চাপ বাড়ে, বা কেন স্থির উষ্ণতায় চাপ বাড়ালে আয়তন কমে যায়। কথা বোঝা গেল? যে ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ারগুলো সম্পর্কে আমরা জানি সেগুলো আমরা মাইক্রোস্কোপিক বিহেভিয়ারের সাহায্যে এক্সপ্লেন করারও চেষ্টা করব। অর্থাৎ মাইক্রোস্কোপিক বিহেভিয়ার মানে আণবিক স্তরে যে গ্যাসের আচরণ, সোজা কথায় গ্যাসের অণুগুলির যে আচরণ, সেই আচরণের সাপেক্ষে কিন্তু আমরা গ্যাসের ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ারও ব্যাখ্যা করতে পারি। সেটা আজকে আমরা চেষ্টা করব চ্যাপ্টারের একদম আলোচনার শেষ অংশে। তো প্রথমে আমরা কি শিখব, যে আণবিক স্তরে গ্যাসের আচরণ কীরকম, অর্থাৎ গ্যাসের অণুগুলির আচরণ কীরকম। ওকে, তো এই যে গ্যাসের অণুগুলির আচরণ, এই অণুগুলির আচরণ ব্যাখ্যা করতে গিয়ে যে একটা তত্ত্ব ফিজিক্সে ইন্ট্রোডিউস হয়েছে, ম্যাক্সওয়েল, বোলজম্যান, ক্লসিয়াস, এই সমস্ত বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে একটা তত্ত্ব প্রতিষ্ঠা করেন গ্যাসের এই অণুগুলির আচরণ সম্পর্কে। এই তত্ত্বটাকে বলে গ্যাসের গতীয় তত্ত্ব অথবা কাইনেটিক থিওরি অফ গ্যাস। গ্যাসের গতীয় তত্ত্ব কেমন? ইংরেজিতে বলে কাইনেটিক থিওরি, আমি সংক্ষেপে লিখছি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। তো এই গতীয় তত্ত্ব আমরা পড়ব ফার্স্ট। গতীয় তত্ত্বে অ্যাকচুয়ালি কতগুলো অঙ্গীকার করা আছে। অঙ্গীকার মানে বলতে পারো, অঙ্গীকার মানে তোমরা জানো সবাই, শপথ। কতগুলো এমন কথা আছে যে কথাগুলো আমাদের মেনে নিতে হবে। সেই কথাগুলো যদি আমরা মেনে নিই তাহলে পরে আমরা গ্যাসের অণুগুলোর আচরণ ব্যাখ্যা করতে পারবো, এবং অণুগুলোর আচরণের সাপেক্ষে আমরা গ্যাসের ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ারগুলোকেও ব্যাখ্যা করতে পারবো। তো যে কথাগুলো এখানে আমরা মেনে নেব সেই কথাগুলোই হচ্ছে, বলা হয়েছে এগুলোকে অঙ্গীকার। এরকম 6-7টা অঙ্গীকার আছে, তোমাদের বইতে পয়েন্ট করে করে দেওয়া থাকবে, তোমরা দেখবে। তো আমরা সেই অঙ্গীকারগুলোকে ওয়ান বাই ওয়ান ডিসকাস করব, বোঝার চেষ্টা করব যে কোনটার মানে কি। অর্থাৎ এই যে 6-7টা পয়েন্ট লেখা আছে, প্রত্যেকটার আমরা মিনিং বোঝার চেষ্টা করব প্রপারলি। তারপর এই অঙ্গীকারগুলোর ভিত্তিতে আমরা আণবিক আচরণ, গ্যাসের আণবিক স্তরে গ্যাসের আচরণ বোঝার চেষ্টা করব, এবং
ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার যেটা আমি একটু আগে বললাম সেটাও এক্সপ্লেইন করার চেষ্টা করব। কথা বোঝা গেল? তো আমরা তাহলে শুরু করে দিই যে অঙ্গীকারগুলো কি কি। অঙ্গীকারগুলো একটা একটা করে আমি ডিসকাস করছি, তোমরা ভালো করে শুনবে। তো ফার্স্ট, আচ্ছা লিখে নিই আমি, গতীয় তত্ত্বের অঙ্গীকার সমূহ, ইংরেজিতে বললে পস্টিউলেটস। নাম্বার 1 যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রতিটি গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং এই কণাগুলো হচ্ছে গ্যাসের অণু। একই গ্যাসের সব অণুগুলি একই রকম, কিন্তু ভিন্ন গ্যাসের অণুগুলি ভিন্ন রকম। বিষয়টা কীরকম? ধরো এই পাত্রে একটা গ্যাস আছে, ধরো এই গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আবার ধরো এরকম আরেকটা পাত্রে গ্যাস আছে, মনে করো এখানে আছে যে গ্যাসটা সেটা মনে করো কার্বন ডাই অক্সাইড গ্যাস। পরিষ্কার? তো বলা হয়েছে যে হাইড্রোজেন হোক বা কার্বন ডাই অক্সাইড হোক বা অন্য যে কোনো গ্যাস হোক, প্রত্যেকেই অণু দ্বারা গঠিত। এইটাও অণু দ্বারা গঠিত, এটাও অণু দ্বারা গঠিত। হাইড্রোজেনের একটা অণু যেরকম ওর স্ট্রাকচার বা যেরকম ও দেখতে, প্রত্যেকটা হাইড্রোজেন অণু কিন্তু একই রকম। আবার কার্বন ডাই অক্সাইডের একটা অণু যদি এরকম হয়, মনে করো কার্বন ডাই অক্সাইড অ্যাকচুয়ালি কার্বন, একটা কার্বন আর দুটো অক্সিজেন দিয়ে গঠিত, সেই জন্য আমি এইভাবে আঁকছি। তো এবার কার্বন ডাই অক্সাইডের যত অণু এখানে আছে সবগুলো একই রকম, আইডেন্টিক্যাল। এখানে হাইড্রোজেনের যত অণু আছে, হাইড্রোজেন একটা দ্বিপরমাণবিক গ্যাস, দুটো হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত, তো সেই জন্য আমি দেখো এরকম করে এঁকেছি, দেখো দুটো পরমাণু মিলে একটা অণু। তো হাইড্রোজেনের সমস্ত অণু একই রকম, কার্বন ডাই অক্সাইডেরও সমস্ত অণু একই রকম, কিন্তু একটা হাইড্রোজেনের অণু দেখতে যেরকম, একটা হাইড্রোজেন অণু হচ্ছে এরকম, আর একটা কার্বন ডাই অক্সাইডের অণু হচ্ছে এইরকম। বুঝতে পারছ? সো এরা কিন্তু সেম নয়, এদের স্ট্রাকচার আলাদা। ক্লিয়ার? এই কথাটাই ফার্স্ট পয়েন্টে বলা আছে। আচ্ছা, এবার আসি সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে বলা আছে গ্যাসীয় অণুগুলি গোলাকার এবং কঠিন, অণুগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান অনেক বেশি বলে এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা। বলা হয়েছে যে একটা গ্যাসের অণু দেখতে এরকম গোলাকার এবং কঠিন, সলিড, ভেতরটা ভর্তি আর কি। ক্লিয়ার? এবং দুটো অণু পাশাপাশি যদি থাকে, এদের দূরত্ব এত বেশি থাকে গ্যাসের মধ্যে যে এদের মধ্যে কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। দেয়ার ইজ নো ফোর্স বিটুইন টু মলিকিউলস অফ এ গ্যাস। কথাটা বুঝতে পেরেছ? তো এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্যি নয়। এই কথাটা একটু আমি স্টার দিয়ে রাখছি, এই জন্য এই পয়েন্টটা, এটা একটু মাথায় রাখবে। এই পয়েন্টটা কিন্তু সম্পূর্ণ সত্যি নয়, কারণ আমরা জানি যে কোনো পদার্থের দুটো অণু পরস্পরকে এক ধরনের বল দ্বারা আকর্ষণ করে, যে বলকে বলা হয় আন্তরাণবিক আকর্ষণ বল। তো গ্যাসের ক্ষেত্রেও কিন্তু এই বলটা থাকার কথা, কিন্তু অঙ্গীকারের মধ্যে বলা হয়েছে যে এই বলটা নেই বা নগণ্য। গ্যাসের ক্ষেত্রে বলটা মান কম হয় ঠিকই, কিন্তু জিরো হওয়া সম্ভব না। অঙ্গীকারে বলা হয়েছে এটা কিন্তু জিরো। তার মানে আমরা যদি আণবিক স্তরে গ্যাসের আচরণ বুঝতে চাই, তাহলে পরে আমাদের এই কথাটাকে সত্যি বলে মেনে নিতে হবে। ওকে? গ্যাসের দুটো অণুর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল নেই বললেই চলে। ক্লিয়ার? ওকে। এবার থার্ড যে পয়েন্টটা বলা হয়েছে, নাম্বার 3, পোস্টিউলেট নাম্বার 3, বলা হয়েছে অণুগুলিকে বিন্দু ভর হিসাবে ধরা যায়। সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় অণুগুলির মোট আয়তন একেবারে নগণ্য। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কথা, এবং এই কথাটাও কিন্তু সম্পূর্ণরূপে সত্যি বলা যাবে না। বলা হয়েছে যে অণুগুলো হচ্ছে বিন্দু ভর। বিন্দু ভর মানে বিন্দু কাকে বলে? যার আয়তন নেই। ওকে? ফলে কি হবে যে তুমি গ্যাসের আয়তন, ধরো এই যে পাত্রের মধ্যে গ্যাস আছে, এই যে পাত্রের মধ্যে গ্যাস আছে, এই গ্যাসের অণুগুলোকে যদি আমি একত্রিত করি, তার যা আয়তন ধরলাম সেই আয়তনটা স্মল ভি, আর পাত্রের আয়তন যদি ক্যাপিটাল ভি হয়,
এইখানে এই অঙ্গীকারের মধ্যে বলা হয়েছে যে ক্যাপিটাল ভি ইজ জেনারেলি ভেরি ভেরি গ্রেটার দ্যান স্মল ভি, দ্যাটস ওয়াই স্মল ভি ইজ নেগলেক্টেড। বা স্মল ভিকে তুমি বলতে পারো যে স্মল ভি হচ্ছে জিরোর কাছাকাছি, তাই আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি, এটাকে আমরা হিসাবের মধ্যে ধরবো না। অর্থাৎ গ্যাসের অণুগুলো কীরকম, এরা যেহেতু বিন্দু ভর, বিন্দুর যেহেতু কোনো আয়তন হয় না, সুতরাং গ্যাসের অণুগুলো, এর মধ্যে মনে করো 1 মোল গ্যাস আছে এই পাত্রটাতে, তো 1 মোল গ্যাসে কত সংখ্যক অণু আছে আমরা সবাই জানি, অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.023 ইন্টু 10⁻23। ইটস এ হিউজ নাম্বার। তো এতগুলো অণু এর মধ্যে আছে, তো এই এতগুলো অণুকে যদি আমি একত্রিত করি, তার যে মোট আয়তন হবে সেটা স্মল ভি, এবং এটা নেগলেক্ট করব আমরা, অর্থাৎ এই আয়তনটাকে সোজা কথায় শূন্য ধরা হয়েছে অঙ্গীকারে। কথা বুঝতে পারছো? তো এটাও কিন্তু সম্পূর্ণ সত্যি কথা বলে মেনে নেওয়া সম্ভব না। তার কারণ কি? কারণ গ্যাসের অণু যতই ক্ষুদ্র হোক, তার কিছু না কিছু আয়তন কিন্তু থাকবে, এবং একত্রিত করলে ওর একটা আয়তন পাওয়া যাবে। জিরো তো হবে না, কম হবে কিন্তু জিরো তো হবে না। ক্লিয়ার? তো এই কথাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা, এটাও আমি এই জন্য স্টার দিয়ে রাখলাম। এই কথাটাও কিন্তু বলতে পারো, আমরা বলতে পারি না যেটা 100% সত্যি কথা। ওকে ওকে। তো এবার নাম্বার 4, পোস্টুলেট নাম্বার 4-এ বলা হয়েছে গ্যাসের অণুগুলি সম্ভাব্য সব দিকে অতি দ্রুত গতিতে সরল রেখায় বিচরণ করে এবং ওদের বেগ 0 থেকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। বিচরণের সময় গ্যাসের অণুগুলি পরস্পরের সঙ্গে এবং গ্যাসের আধারের গায়ে ধাক্কা খায় বা আঘাত করে। প্রতি দুটি আঘাত বা ধাক্কার মধ্যবর্তী দূরত্বকে মুক্ত পথ বলে। পরপর দুটি আঘাত বা ধাক্কার মধ্যে গ্যাসের অণু যে গড় দূরত্ব অতিক্রম করে তাকে গড় মুক্ত পথ বলে। যে সময় ধরে আঘাত ঘটে মুক্তপথ অতিক্রম করার সময়ের তুলনায় তা নগণ্য। এবার এটা একটা অনেক বড় পয়েন্ট, অনেকগুলো কথা এর মধ্যে লেখা আছে, তো এটা বুঝতে হবে ভালো করে। দেখো, বলেছে যে গ্যাসের অণুগুলো সব সময় যে কোনো তাপমাত্রায় আদার দেন 0 কেলভিন, সেটা কেন সেটা পরে বুঝবে, যে কোনো তাপমাত্রায় ওরা কিন্তু পাত্রের মধ্যে ছোটাছুটি করতে থাকে। এবং এই যে ছোটাছুটি করে এটা বিশৃঙ্খল, এর কোনো নিয়ম শৃঙ্খলা নেই, এবং এদের বেগ এর মান 0 থেকে অসীম অবধি হতে পারে। 0 থেকে অসীম অবধি যে কোনো বেগ এদের থাকতে পারে, বেগের কোনো ঠিক নেই, বেগের দিকেরও কোনো ঠিক নেই। তো এরা এইরকম যে কোনো একটা অণুর গতির কথা যদি তুমি চিন্তা করো, তো ওর গতি আমি একে দেখাচ্ছি, এর কোনো নিয়ম শৃঙ্খলা নেই। বুঝতে পারছো? তবে এই গতির কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে যে এরা যখন এরকম ছোটাছুটি করে, প্রত্যেকেই ছোটাছুটি যেহেতু করছে, সুতরাং প্রত্যেকের সঙ্গে কিন্তু ধাক্কা খায়। এছাড়াও এরা পাত্রের দেওয়ালের সাথেও কিন্তু ধাক্কা খায়, এই পাত্রের দেওয়ালের সাথেও কিন্তু ধাক্কা খায়। বলেছে যে এই ধাক্কা যখন খায়, প্রতি দুটি ধাক্কার মধ্যবর্তী যে দূরত্ব, ধরো একটা অণু এ বিন্দুতে একটা প্রথম সংঘর্ষের সম্মুখীন হলো, তারপর কিছু দূর গিয়ে বি বিন্দুতে আরেকটা সংঘর্ষের সম্মুখীন হলো, তারপর এদিকে চলে আসলো সি বিন্দুতে এসে আবার সংঘর্ষ, ডি বিন্দুতে সংঘর্ষ, তারপরে এদিকে গেল ই বিন্দুতে সংঘর্ষ, এরকম পরপর সংঘর্ষ হয়ে হয়ে ও ছুটে যাচ্ছে। এই প্রতি দুটি সংঘর্ষের মধ্যবর্তীতে যে দূরত্ব, এটাকে বলা হয় মুক্ত পথ। এবং এরকম মুক্ত পথ অনেক আছে। দেখো, এটা একটা মুক্ত পথ, বিসি একটা মুক্ত পথ, সিডি একটা মুক্ত পথ, ডিই একটা মুক্ত পথ। তো এই মুক্ত পথগুলোর যদি আমরা গড় করি তাহলে সেটাকে বলে গড় মুক্ত পথ। এবং এই মুক্ত পথগুলো গ্যাসের অণুগুলো কিভাবে অতিক্রম করে? বলেছে এটা ও সমবেগে অতিক্রম করে, অর্থাৎ মুক্ত পথটা ও সরল রেখা বরাবর সমবেগে অতিক্রম করে, অর্থাৎ বেগের দিকও চেঞ্জ হয় না, বেগের মানও চেঞ্জ হয় না। ক্লিয়ার? এবং মুক্ত পথ অতিক্রম করতে যে সময় লাগে তার তুলনায় একটা সংঘর্ষ হতে যে সময় লাগে সেটা নগণ্য। অর্থাৎ বলতে পারো যে দুটো অণু যখন সংঘর্ষ হয়, ধরো এই অণুটা যখন সংঘর্ষ হবে, তো সংঘর্ষের যে ক্রিয়াকাল, সংঘর্ষ যতক্ষণ ধরে ওদের সংস্পর্শ থাকে, সোজা কথা, যেমন ধরো দুটো মার্বেল, একটা মার্বেল আরেকটা মার্বেলের সাথে যখন সংঘর্ষ হয়, সংঘর্ষের ক্রিয়াকাল কীরকম? খুবই অল্প,
তো ঠিক ওই রকম গ্যাসের অণুগুলোর সংঘর্ষেরও কিন্তু ক্রিয়াকালটা খুবই অল্প, নগণ্য। তার তুলনায় মুক্ত পথ অতিক্রম করতে অনেক বেশি সময় লাগে। পরিষ্কার? তো এই পয়েন্টে এতগুলো কথা বলা হয়েছে যে অণুগুলো সব সময় বিশৃঙ্খলভাবে ছোটাছুটি করতে থাকে, এদের বেগের মান 0 থেকে অসীম অবধি যে কোনো মানের হতে পারে, এরা ছোটাছুটি করার সময় নিজেদের মধ্যে ধাক্কা খায় এবং পাত্রের দেওয়ালের সাথেও ধাক্কা খায়, এবং পরপর দুটি সংঘর্ষের যে মধ্যবর্তী দূরত্ব তাকে বলে মুক্তপথ। এই মুক্তপথগুলির গড়কে বলা হয় গড় মুক্তপথ। মুক্তপথ অতিক্রম করতে যে সময় লাগে তার তুলনায় একটা সংঘর্ষ হতে যে সময় লাগে সেটা নগণ্য। মুক্তপথ অতিক্রম করতে তুলনামূলকভাবে অনেক বেশি সময় লাগে। ক্লিয়ার? তো এই হচ্ছে পয়েন্ট নাম্বার 4। পয়েন্ট নাম্বার 5-এ বলা আছে যে এই যে সংঘর্ষগুলো হয়, যে সংঘর্ষের কথায় 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে, এই সংঘর্ষগুলো সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক। এবার স্থিতিস্থাপক সংঘর্ষ কি, এই ব্যাপারটা এই ক্লাসে একটু জটিল বোঝা, তবুও যেটুকু জানা দরকার সেটুকু আমি বলছি। ধরো একটা ওয়াল আছে, এই ওয়ালে একটা মার্বেল দিয়ে আমি হিট করলাম। ধরো মার্বেলটাকে আমি ভি বেগে মানে ও গিয়ে ভি বেগে ওয়ালে আঘাত করলো। এবার আমাদের অভিজ্ঞতা কি, যে ও একই রাস্তা বরাবর বিপরীত দিকে ফিরে আসে এবং জেনারেলি একই বেগে ফিরে আসে। তো একটা মার্বেল দিয়ে আমি যদি কোনো ওয়ালে আঘাত করি এবং দেখি যদি ও একই বেগে ফিরে আসে, ওর বেগের যদি কোনো পরিবর্তন না হয়, বেগ যদি না কমে বা না বাড়ে, তাহলে আমি বলতে পারি যে এই সংঘর্ষটা কিন্তু স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষের বৈশিষ্ট্য হচ্ছে যে এই ধরনের সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি, রৈখিক ভরবেগ এবং গতিশক্তি অপরিবর্তিত থাকে। সংঘর্ষের আগে এবং পরে মোট গতিশক্তি সেম থাকে। কথা বুঝতে পারছো? তার মানে গ্যাসের অণুগুলোর মধ্যে যখন সংঘর্ষ হয় নিজেদের মধ্যে অথবা পাত্রের দেওয়ালের সঙ্গে, সেই সংঘর্ষগুলো কী টাইপের? সেই সংঘর্ষগুলো হচ্ছে স্থিতিস্থাপক টাইপের, যেখানে গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। যেমন আমি এই উদাহরণটা দিয়ে বললাম, একটা অণু গিয়ে যদি পাত্রের দেওয়ালে আঘাত করে ভি বেগে, তাহলে ও কত গতিশক্তি নিয়ে আঘাত করলো? 12 mv², তাই না? তাহলে ও যখন ফেরত আসবে, ব্যাক করবে, তখনও ওর গতিশক্তি কত থাকে? 12 mv²। তার মানে বেগ কত থাকে? ভি। যে বেগে আমি আঘাত করব সেই বেগেই ফিরে আসবে, যে বেগে অণুটা গিয়ে ওয়ালে আঘাত করবে সেই বেগে ফিরে আসবে। যদি এরকম হয় তাহলে এটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। তো গ্যাসের অণুগুলোর সংঘর্ষ এই টাইপের। ওকে, তো এটা গেল পয়েন্ট নাম্বার। আচ্ছা, পয়েন্ট নাম্বার 6। পয়েন্ট নাম্বার 6-এ বলেছে যে পরস্পরের সাথে যদিও অণুগুলো নিজেদের মধ্যে অনবরত ধাক্কা খায়, পাত্রের দেওয়ালের সাথেও ধাক্কা খায়, কিন্তু পাত্রের একক আয়তনে অণুর সংখ্যা কিন্তু কোনো পরিবর্তন হয় না স্থিতাবস্থায়, স্টেডি স্টেটে। স্টেডি স্টেট মানে বলতে পারো যে যদি মনে করো এর কোনো পার্টিকুলার ডিরেকশানে অণুগুলোর কোনো ফ্লো না থাকে, যেমন ব্যাপন যদি হতে থাকে, তো ব্যাপন হতে থাকলে কি হবে? ব্যাপন মানে জানো যে বেশি ঘনত্বের যে অণু সেগুলো কম ঘনত্বের দিকে ধাবিত হয়। তো সেই অবস্থাটা কিন্তু স্থিতাবস্থা নয়। স্থিতাবস্থায় ধরো এরকম ব্যাপন ট্যাপন কিছু হচ্ছে না, তো এইরকম অবস্থায় কিন্তু গ্যাসের একক আয়তনে অণুর সংখ্যা সবসময় একই থাকে। এটা সময়ের সাথেও পরিবর্তিত হয় না। এমনকি পাত্রের বিভিন্ন জায়গায় যদি তুমি একক আয়তনে অণুর সংখ্যা বের করো কোনো একটা মুহূর্তে, সেটাও কিন্তু একই হবে। মানে বিষয়টা বুঝতে পেরেছো? আমি এই পাত্রটা দিয়ে বলি, যেমন ধরো এই পাত্রে গ্যাস আছে, তো তুমি ধরো এইটুকু হচ্ছে একক আয়তন, তো একক আয়তনে অণুর সংখ্যা যে কোনো মুহূর্তে তুমি দেখবে সেম পাবে। যদি একক আয়তনে অণুর সংখ্যা যদি এন হয়, তুমি যে কোনো মুহূর্তে দেখো এখানে এনই পাবে, যদিও অণুগুলো সবসময় ছোটাছুটি করছে। হয়তো এন এর মান একটা কিছু আছে, তা ধরো আমি খুব ছোট সংখ্যা দিয়ে বোঝো তাহলে সুবিধা হবে। ধরো এন এর মান 10, তার মানে এইটুকু আয়তনের মধ্যে 10টি অণু আছে এই মুহূর্তে। একটু পরে তুমি যদি এখানে দেখো 10টিই থাকবে, হয়তো ওই 10টি থাকবে না, বা ওই 10টির মধ্যে হয়তো 7টি বা 6টি আছে, বাকিগুলো অন্য দিকে চলে গেছে, কিন্তু সংখ্যাটা কিন্তু 10ই থাকবে। অন্য কোনো জায়গা থেকে আবার কিছু অণু এখানে ঢুকে পড়বে, কিছু বেরিয়ে যাবে এই জায়গা থেকে, কিছু ঢুকবে, বাট দ্য নাম্বার উইল নট চেঞ্জ, নাম্বার উইল রিমেইন সেম। ইভেন তুমি যদি এইখানে একটা একক আয়তন নাও, এইখানে একটা একক আয়তন নাও, এইখানে একটা একক আয়তন নাও, এখানে একটা একক আয়তন নাও, যে কোনো জায়গায় একক আয়তনে দেখো অণুর সংখ্যা একই থাকবে। এমন হবে না নিশ্চয়ই যে কোথাও বেশি কোথাও কম, কারণ সেরকম যদি হয় তাহলে তো এটা স্টেডি স্টেটই নয়, তাই না? সেরকম হলে কি হবে? ব্যাপন হবে, ঠিক কি না? এক জায়গায় যদি ঘনত্ব বেশি হয়, এক জায়গায় যদি এনের মান বেশি হয়, এক জায়গায় এনের মান কম হয়, তাহলে অবশ্যই স্টেডি স্টেটেও থাকবেই না। তো স্টেডি স্টেট বলা মানেই হচ্ছে যে এর সর্বত্র
আণবিক ঘনত্ব একই হবে এবং এটা সময়ের সাথে অপরিবর্তিত থাকবে। তুমি এখন দেখো যা আছে, একটু পরে দেখো তাই থাকবে, ইফ দ্য স্টেট ইজ স্টেডি স্টেট। কথা বুঝতে পারলে? ওকে, তো এই হচ্ছে 6টা পয়েন্ট, যে 6টা পয়েন্টকে আমরা বলি গতীয় তত্ত্বের অঙ্গীকার। তার মধ্যে পয়েন্ট নাম্বার 2 অ্যান্ড পয়েন্ট নাম্বার 3 এই দুটো আমি বলেছি যে এরা কিন্তু আংশিক সত্য, এরা সম্পূর্ণভাবে সত্যি নয়। এবং পয়েন্ট নাম্বার 2 নিয়ে আমি আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 2তে আমরা বলেছিলাম যে গ্যাসের অণুগুলির মধ্যে বা পাত্রের দেওয়ালের সঙ্গে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, ক্রিয়া করে না। ফলে গ্যাসের অণুগুলির যে শক্তি, সেই শক্তিটা কিন্তু পুরোটাই হচ্ছে গতি শক্তি। এই কথাটা কেন বলা যায়? সেটার কারণ হচ্ছে কোনো একটি সংস্থার, কোনো একটি বস্তুর, কোনো একটি কণার স্থিতিশক্তি থাকে কখন? যদি ওর উপরে কোনো বল ক্রিয়া করে। যদি বল না ক্রিয়া করে তাহলে কিন্তু স্থিতিশক্তি থাকে না। এটা তোমরা ভবিষ্যতে যদি সায়েন্স নিয়ে পড়ো 11-12, তাহলে আরও ভালো পরিষ্কারভাবে বুঝতে পারবে। যদি এই দুটো কণার মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া না করে তাহলে কিন্তু এদের কোনো রকম স্থিতিশক্তি থাকবে না। তাহলে কি হবে? তাহলে এরা যেহেতু ছোটাছুটি করছে, গতিবেগ আছে, সুতরাং গতিশক্তি থাকবে এবং ওদের সমগ্র শক্তিটাই হচ্ছে গতিশক্তি, এদের কোনো স্থিতিশক্তি নেই। গ্যাসের স্থিতিশক্তি 0। পরিষ্কার? তো এটাও কিন্তু এক্সট্রা একটা কথা, যেটা 2 নম্বর পয়েন্টে কোনো কোনো বইতে সংযোজন করা আছে। ক্লিয়ার? তো এই যে 6টা পয়েন্ট বললাম, এটাকেই ভেঙে টেঙে অনেক বইতে হয়তো 7টা 8টাও করা থাকে, কিন্তু মূল কথা হচ্ছে এই 6টাই। তো এই 6টা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এগুলোকে গ্যাসের গতীয় তত্ত্বের মূল অঙ্গীকার বলা হয়। এবার আমরা এই কথাগুলোর ভিত্তিতে, যে কথাগুলো আমরা জানলাম অঙ্গীকারের মধ্যে, অঙ্গীকার হিসাবে, তার ভিত্তিতে আমরা গ্যাসের কিছু আচরণ ব্যাখ্যা করব। যেটা আমি শুরুতেই বলেছিলাম যে এই যে তত্ত্ব, গতীয় তত্ত্ব, তার ভিত্তিতে কিন্তু আমরা গ্যাসের যে ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার সেটাও কিন্তু এক্সপ্লেন করতে পারি। তো সেটাই এবার চেষ্টা করব। আচ্ছা, এবার নেক্সট পার্টে যাওয়ার আগে আরেকটা কথা আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে আদর্শ গ্যাস কাকে বলে, বাস্তব গ্যাস কাকে বলে এবং এদের পার্থক্য কী। তো এটা একটু আমরা এখানে ডিসকাস করে নিই। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস ব্যাপার দুটো কি, এদের পার্থক্যই বা কী। তো দেখো, আমরা এই যে এত দিন অবধি, অর্থাৎ আগের 3টি ভিডিও এবং আজকে এই পর্যন্ত যা আলোচনা করলাম, সেই আলোচনাগুলো আমরা যে গ্যাসের জন্য করেছি সমস্তটাই হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। এবার ব্যাপারটা একটু বোঝা দরকার, বিষয়টা কি। অর্থাৎ আমরা বয়েল সূত্র পড়েছি, চার্লসের সূত্র পড়েছি, সমন্বয় সূত্র পড়েছি, অ্যাভোগাড্রো সূত্র পড়েছি, তারপরে এই যে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ প্রতিষ্ঠা করেছি, এটাও সমন্বয় সূত্রই বলতে পারো, প্রতিষ্ঠা করেছি। এবং আজকে আমরা এই যে গ্যাসের গতীয় তত্ত্বের অঙ্গীকারগুলো পড়লাম। তো যে সমস্ত গ্যাস এই সূত্রগুলো মেনে চলে, অথবা বলতে পারো এই অঙ্গীকারগুলো মেনে চলে, তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। 2 রকমভাবে বলতে পারো। যে সূত্রগুলো, গ্যাসের সূত্রগুলো পড়েছি, চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র, এ দুটো বললেই হয়। চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র থেকেই এই সূত্রটা তৈরি হয়, তাই না? এনআর মানে কে, পিভি ইকুয়াল টু কেটি আমরা চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র হিসাবে জানি। তো যে সমস্ত গ্যাস চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে তারা আদর্শ গ্যাস। এবং মনে রাখবে যে যারা আদর্শ গ্যাস তারা কিন্তু এই অঙ্গীকারগুলোও মেনে চলে। এই অঙ্গীকারগুলো মেনে চলা মানেই চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র মেনে চলবে, অথবা চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র যদি মেনে চলে তাহলে অবশ্যই এই অঙ্গীকারগুলোও মেনে চলতে বাধ্য সে। কারণ এই অঙ্গীকারগুলো তৈরি হয়েছে এইভাবে যাতে গ্যাসের সূত্রগুলোকে এক্সপ্লেইন করা যায়। কথাটা কি বুঝতে পারলে? এই যে অঙ্গীকারগুলো ম্যাক্সওয়েল, বোলজম্যান, ক্লসিয়াস এরা মিলে যে তৈরি করেছেন গ্যাসের গতীয় তত্ত্বের অঙ্গীকারগুলো, এগুলো তৈরি কিভাবে হয়েছে? এটা তৈরি হয়েছে কি মাথায় রেখে? যাতে গ্যাসের ম্যাক্রোস্কোপিক আচরণ ব্যাখ্যা করা যায় এই তত্ত্বের সাহায্যে। তো গ্যাসের ম্যাক্রোস্কোপিক আচরণ আমরা অলরেডি পড়েছি চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এই সূত্রগুলোর মধ্যে। তাহলে ওইগুলোকে ব্যাখ্যা করতে পারে এই তত্ত্বটা। সুতরাং আবার আমি কি বলছি যে ওই সূত্রগুলো যারা মানে তারা আদর্শ গ্যাস। তাহলে ওই সূত্রগুলো যদি মানে তাহলে নিশ্চয়ই এই অঙ্গীকারগুলোও নিশ্চয়ই মানে, কারণ এই অঙ্গীকারগুলোর সাহায্যেই ওই সূত্রগুলো ব্যাখ্যা করা যায়। পরিষ্কার?
তাহলে আদর্শ গ্যাস ব্যাপারটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হলো। আদর্শ গ্যাস মানে যারা চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে, অথবা বলতে পারো যে গতীয় তত্ত্বের অঙ্গীকারগুলো মেনে চলে, অথবা বলতে পারো এই সূত্র মেনে চলে, যেভাবে খুশি বলো, তাই না? একটা মানা মানে বাকিগুলো মানতে হবে। ওকে, এবার আসি বাস্তব গ্যাস কি। আদর্শ গ্যাস আমরা এই যে বললাম যে এই পর্যন্ত যা পড়েছি সবই আদর্শ গ্যাসের ফর্মুলা। পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, পি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, পিভি ইকুয়াল টু কেটি, পিভি ইকুয়াল টু এনআরটি, বা এই অঙ্গীকারগুলো সমস্তগুলোই কিন্তু আদর্শ গ্যাসের ফর্মুলা। কিন্তু বাস্তবে এরকম গ্যাস কিন্তু নেই, এরকম গ্যাসের কোনো অস্তিত্বই নেই। তুমি নর্মালি হাইড্রোজেন বলো, কার্বন ডাই অক্সাইড বলো, বা অন্য যে কোনো গ্যাস বলো, নাইট্রোজেন, সালফার ডাই অক্সাইড, অ্যামোনিয়া, যত গ্যাস আছে তারা কেউই কিন্তু আদর্শ গ্যাস নয়। তাহলে এবার প্রশ্ন, তাহলে এগুলো পড়ে আমার কি হবে? যে গ্যাস বাস্তবে নেই, এরকম গ্যাসের অস্তিত্বই নেই, তার আবার থিওরি কিসের? তার আবার এত তত্ত্ব ফর্মুলা কিসের? আসলে প্রমাণ তাপমাত্রা ও চাপে, অর্থাৎ এসটিপিতে, এসটিপি তোমরা সবাই জানো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার মানে হচ্ছে টেম্পারেচার কত 0 ডিগ্রি সেলসিয়াস আর প্রেশার কত 1 অ্যাটমসফিয়ার। এই প্রমাণ তাপমাত্রা এবং চাপে কিন্তু এই যে বাস্তব গ্যাসগুলো, যে গ্যাসগুলোর আমি নাম বললাম, যে কোনো গ্যাস আর কি, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, সালফার ডাই অক্সাইড, অ্যামোনিয়া, এরা মোটামুটিভাবে এই অঙ্গীকারগুলো বা এই সূত্র বা চার্লসের সূত্র বা বয়েলের সূত্র মেনে চলে। প্রমাণ চাপ তাপমাত্রা এবং চাপ হচ্ছে, প্রমাণ তাপমাত্রা মানে উষ্ণতাটা কত 0 ডিগ্রি সেলসিয়াস, হুইচ ইজ কনসিডার্ড টু বি হাই টেম্পারেচার, অ্যান্ড 1 অ্যাটমসফিয়ার যেটা প্রেশার, ইট ইজ কনসিডার্ড টু বি লো প্রেশার। তো বলা হয় যে উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপ, তোমাদের কাছে হয়তো দেখলে মনে হতে পারে যে 0 ডিগ্রি সেলসিয়াস এটা আবার কীরকম করে উচ্চ উষ্ণতা, এটা তো হচ্ছে বরফের গলনাঙ্ক। তোমাদের মানে যা উষ্ণতা সম্পর্কে যা ধারণা আছে তাতে তোমাদের কাছে এটা কিন্তু নিম্ন উষ্ণতা, আমি জানি। কিন্তু গ্যাসের ক্ষেত্রে এই ধরনের উষ্ণতাই উচ্চ উষ্ণতা। গ্যাসের ক্ষেত্রে নিম্ন উষ্ণতা বলতে বোঝায় ধরো -200 ডিগ্রি সেলসিয়াস, ধরো 35 কেলভিন বা 100 কেলভিন ফর দ্যাট ম্যাটার। তার মানে কি এই উষ্ণতাগুলো কীরকম? -100 ডিগ্রি সেলসিয়াস, -150 ডিগ্রি সেলসিয়াস, -200 ডিগ্রি সেলসিয়াস। তো এই ধরনের উষ্ণতাগুলো হচ্ছে গ্যাসের ক্ষেত্রে নিম্ন উষ্ণতা। 0 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস বা রুম টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস, এগুলো কিন্তু গ্যাসের ক্ষেত্রে উচ্চ উষ্ণতা হিসাবে বিচার করা হয়। কথা বুঝতে পারছো? তাহলে এসটিপি মানে আমি বলতে পারি উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপ। 1 অ্যাটমসফিয়ার চাপটা গ্যাসের ক্ষেত্রে নিম্ন চাপ। আমি যদি 500 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করি বা 200 অ্যাটমসফিয়ার চাপ প্রয়োগ করি, সেই ক্ষেত্রে বলতে পারো যে হ্যাঁ এটা উচ্চ চাপ। কথা বুঝতে পারছো? তো 1 অ্যাটমসফিয়ার বা এই রেঞ্জের চাপ, 5 অ্যাটমসফিয়ার, 10 অ্যাটমসফিয়ার এবং 0 ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশের উষ্ণতা, এই ধরনের উষ্ণতা এবং চাপে বাস্তব সমস্ত গ্যাস, যে গ্যাসগুলোকে আমরা চিনি, তাদের আচরণ আদর্শ গ্যাসের মতো, অর্থাৎ তারা এই সূত্রগুলো মেনে চলে। চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এই সমন্বয় সূত্র, অবস্থার সমীকরণ, এগুলো মেনে চলে। কথা বুঝতে পারছো? তাহলে গুরুত্বটা বুঝবে এবার, যে তার মানে এই সূত্রগুলো এমনি এমনি তৈরি হয়নি, এগুলো বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু একটা নির্দিষ্ট শর্তে। শর্তটা হচ্ছে এইটা। কি শর্ত? আমি এখানে লিখে দিচ্ছি। এই শর্তটা হচ্ছে হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার। এসটিপি বা এর আশেপাশের কোনো উষ্ণতা চাপ। তো উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে সমস্ত গ্যাসই এই সূত্রগুলো মেনে চলে, গ্যাসের সমস্ত সূত্র মেনে চলে, তাই ওরা আদর্শ গ্যাস। ওই অবস্থায় ওরা আদর্শ গ্যাস বা আদর্শ গ্যাসের মতো আচরণ করে, আমরা বলতে পারি। এতে লাভ কি? লাভ হচ্ছে যেহেতু সূত্র জানি, সুতরাং আমরা কোনো একটা আননোন ভ্যারিয়েবল যদি, মানে কোনো ভ্যারিয়েবল যদি, ধরো পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রের মধ্যে আমার এন জানা নাই, তাহলে আমি বের করতে পারবো। পি ভি আর টি সবই জানি, মনে করো কোনো একটা গ্যাসের ক্ষেত্রে এনটা জানি না, যে কত পরিমাণ গ্যাস আছে, কত মোল গ্যাস আছে, বের করতে পারবো। মনে করো গ্যাসটার আণবিক গুরুত্ব জানি না, বের করতে পারবো। মনে করো গ্যাসটার চাপ জানি না, বের করতে পারবো। কারণ কি? কারণ এই শর্তে, এই অবস্থায় সমস্ত গ্যাসই এই সূত্র মেনে চলে।
ক্লিয়ার? এবার একটু কারণটাও জানা দরকার যে উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপে কেন মেনে চলে, অন্য কোনো উষ্ণতায় অর্থাৎ লো টেম্পারেচারে বা হাই প্রেশারে কেন মানে না, এটাও জানা দরকার। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সেটা বলতে গেলে তোমার এই পয়েন্ট দুটোতে আবার ফিরে আসতে হবে। এই পয়েন্ট দুটোকে আমি এই জন্যই স্টার দিয়ে রেখেছিলাম। পয়েন্ট দুটো কী ছিল একটু মনে করো। এখানে আমি কি বলেছিলাম 2 নম্বর পয়েন্টে, যে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না, তাই গ্যাসের সমস্ত শক্তি গতিশক্তি, স্থিতিশক্তি শূন্য। এটা ছিল পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3তে কী বলেছিলাম? পয়েন্ট নাম্বার 3তে বলেছিলাম যে গ্যাসের অণুগুলোর যে আয়তন সেটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য বা জিরো। এবং দুটোই বলেছিলাম যে দুটোই কিন্তু আংশিক সত্য কথা, সম্পূর্ণরূপে সত্যি হতে পারে না। সেটা তোমরা নিশ্চয়ই বুঝেছো কেন। এবার দেখো, যদি গ্যাসের তাপমাত্রা খুব বেশি থাকে, হাই টেম্পারেচার যদি থাকে, তাহলে কি হবে? হাই টেম্পারেচারে গ্যাসের অণুগুলোর যে গতিশক্তি সেটা অনেক বেশি হয়। এটা আমরা গতীয় তত্ত্বের সাহায্যে প্রমাণ করে দেখাতে পারি যে গ্যাসের অণুর গতিশক্তি সরাসরি উষ্ণতার সমানুপাতিক। পরিষ্কার, উষ্ণতা বাড়লে গতিশক্তি বাড়ে। ফলে খুব হাই টেম্পারেচার যদি হয় তাহলে গতিশক্তি অনেক বেশি হবে, তার তুলনায় গ্যাসের অণুগুলোর স্থিতিশক্তি খুবই সামান্য হয়ে যাবে। কথা বুঝতে পারছো? গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল যে থাকে না তা তো বলতে পারবো না, আকর্ষণ বল কিছু না কিছু আছে, খুব অল্প, সামান্য, নগণ্য, কিন্তু আছে। সেই আকর্ষণ বল থাকার জন্য খুব নগণ্য পরিমাণ স্থিতিশক্তিও থাকে। কিন্তু যদি গতিশক্তি এতটাই বেশি হয় যে স্থিতিশক্তি তার তুলনায় আমরা নেগলেক্ট করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ও মোটামুটিভাবে এই কথাটা মেনে চলছে। আমি সমগ্রটাই মনে করো, আমি ফর এক্সাম্পল যে গতিশক্তির মান হচ্ছে 100 মনে করো, আর স্থিতিশক্তি মনে করো 0.01, কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায়। আমি সংখ্যা দিয়ে জাস্ট তোমাদের ফিলিংসটা দেওয়ার চেষ্টা করছি। তাহলে টোটাল শক্তি কত? 100.01। তো 100.01 আর 100 তো নিয়ারলি ইকুয়াল না? তাহলে আমি কি বলতে পারি এই অবস্থায়? আমি বলতে পারি না যে স্থিতিশক্তি বাদ দাও, স্থিতিশক্তি নেই। ঠিক আছে? তার মানে খুব হাই টেম্পারেচার যদি থাকে, খুব হাই টেম্পারেচারে কি হয়, ও স্থিতিশক্তি এত কম হয় গতিশক্তির তুলনায়, গতিশক্তি এত বেশি হয় যে স্থিতিশক্তিটাকে আমরা নগণ্য বলে উপেক্ষা করতে পারি। এটাকে অন্যভাবেও এক্সপ্লেন করতে পারো যে হাই টেম্পারেচারে জেনারেলি কী হয়, গ্যাসের আয়তন বেশি হয়। তো আয়তন যদি বেশি হয় তাদের অণুগুলোর পারস্পরিক দূরত্ব বেশি হবে, পারস্পরিক দূরত্ব যত বেশি হবে তত আন্তরাণবিক আকর্ষণ বল কম হয়, ফলে স্থিতিশক্তিও কম হয়। অনেক বইতে এইভাবেও এক্সপ্লেন করা থাকে। হাই টেম্পারেচার মানে হাই ভলিউম, তোমরা চার্লসের সূত্রে পড়েছো, তাই না? যত বেশি উষ্ণতা তত বেশি আয়তন, আয়তন বেশি মানে কি, অণুগুলো দূরে দূরে থাকবে। এটাই যদি মনে করো আমি ঢাকনাটা যদি আরও উপরে তুলে দেই বা গরম করি, ঢাকনাটা যদি উপরে উঠে যায়, তাহলে অণুগুলোর পারস্পরিক দূরত্ব কী হয়ে যাবে? বেড়ে যাবে। পারস্পরিক দূরত্ব যদি বেড়ে যায়, তাদের মধ্যে যে আকর্ষণ বল যেটা সামান্য আছে সেটা আরও কমে যাবে, জিরোর কাছাকাছি চলে যাবে। ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে ও আদর্শ গ্যাসের মতোই আচরণ করবে, অর্থাৎ এর অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে লো প্রেশারে। নিম্নচাপেও একই রকম ঘটনা হয়। নিম্নচাপে কি হয়? নিম্নচাপে ওর আয়তন অনেক বেশি হয়। এটাও আমরা বয়েল সূত্রে পড়েছি যে চাপ যত কম হবে আয়তন তত বেশি হবে, আয়তন যত বেশি হবে অণুগুলোর পারস্পরিক দূরত্ব তত কম হবে, পারস্পরিক দূরত্ব তত বেশি হবে, ফলে ওদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কম হবে। সুতরাং ফার্স্ট পয়েন্ট যেটা সেটা ভ্যালিড হয়ে গেল, অর্থাৎ ওই আন্তরাণবিক আকর্ষণ বল শূন্য বলে আমরা ট্রিট করতে পারি, গতিশক্তি স্থিতিশক্তি নেই বলে ধরতে পারি। আরও একটা কথা, আয়তন যত বেশি হবে, হাই টেম্পারেচারেও আয়তন বেশি হয়, লো প্রেশারেও আয়তন বেশি হয়, আয়তন যত বেশি হবে তত অণুর আয়তন ভি এর তুলনায়, বড় ভি এর তুলনায় ছোট হতে থাকবে, তাই না? পাত্রের আয়তন যত বাড়বে, অর্থাৎ গ্যাসের আয়তন যত বাড়বে তত কি হবে, এই ভিটা তো আর বাড়বে না, এই ভিটা তো কনস্ট্যান্ট। এটা হচ্ছে যতগুলো অণু আছে তার সামগ্রিক আয়তন, তো সেটা এমনিতেই খুব কম এই আয়তনটা, তার মধ্যে যদি আবার এই আয়তনটা অনেক বড় হয় তখন আমরা এটাকে নেগলেক্ট করতে পারি। কথা বুঝতে পারছো? তো হাই টেম্পারেচারেও ভলিউম বেশি হয়, লো প্রেশারেও ভলিউম বেশি হয়। তো ভলিউম যত বেশি হবে তত কী হবে, এই ভিটা এর তুলনায় তত ছোট হয়ে যাবে। তখন আমরা এই ভিটাকে কনসিডারেশনে নাও নিতে পারি, কোনো অসুবিধা নেই, নেগলেক্ট করতে পারি, এটা জিরো বা জিরোর কাছাকাছি, বাদ দাও, এটাকে আর হিসাবে নিতে হবে না। পরিষ্কার? তো এই হচ্ছে ব্যাপার যে এই যে আমি পয়েন্টসগুলো বলেছিলাম, 6টা পয়েন্টস যাদেরকে গ্যাসের গতীয় তত্ত্বের অঙ্গীকার বলেছিলাম, এই অঙ্গীকারগুলোর মধ্যে এই যে দুটো পয়েন্ট খুব ভালো করে মনে রাখবে। এই দুটো পয়েন্ট পরীক্ষায় কিন্তু আসে যে অঙ্গীকারগুলো
মধ্যে কোন দুটো পয়েন্ট বাস্তব গ্যাস মেনে চলে না, এটাও কোশ্চেন আসে, তাতে অ্যান্সার এটা। অথবা কোশ্চেন এইভাবেও আসে যে বাস্তব গ্যাসগুলির আদর্শ গ্যাসের আচরণের থেকে বিচ্যুতির কারণ কি, অর্থাৎ বাস্তব গ্যাসগুলির আচরণ কেন আদর্শ গ্যাসের আচরণের চাইতে আলাদা, তারও উত্তর কিন্তু এই দুটো পয়েন্ট, তাই না? বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা স্থিতিশক্তি শূন্য ধরতে পারি না, আন্তরাণবিক আকর্ষণ বল শূন্য ধরতে পারি না, আর এই আয়তনটাও শূন্য ধরতে পারি না, অণুগুলির আয়তন, সেই জন্য আলাদা হয় ওদের আচরণ। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে এগুলো শূন্য ধরা যায়। তাহলে এতক্ষণ যা ডিসকাস করলাম, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট মাথায় রাখবে, সেটা হচ্ছে যে আদর্শ গ্যাস কি এবং বাস্তব গ্যাস কি, এদের মধ্যে পার্থক্য কি। আদর্শ গ্যাস মানে যারা এগুলো সব মেনে চলে, এই কথাগুলো, এই সূত্র যা পড়েছি আজ অবধি, যত সূত্র পড়েছি গ্যাসের, এবং এই কথাগুলো সব যারা মেনে চলে তারা হচ্ছে আদর্শ গ্যাস। যারা মানে না তারা বাস্তব গ্যাস। কারা মানে? কেউ মানে না। তার মানে যত গ্যাস আছে সবাই বাস্তব গ্যাস, তবে তবে এই শর্তে, অর্থাৎ হাই টেম্পারেচার লো প্রেশার। হাই টেম্পারেচার মানে আমি উদাহরণ দিয়ে বলেছি, যেমন এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসটিপি একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং একটা নির্দিষ্ট চাপকে বোঝায়, সেটা তোমরা সবাই জানো। তাপমাত্রাটা হচ্ছে 0°C বা 273 কেলভিন, এবং চাপটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, 76 সেমি পারস্তম্ভের চাপ। তো এইরকম ধরনের উষ্ণতা 10°C, 15°C, 30°C বা -10°C, এবং এরকম ধরনের চাপ 1 অ্যাটমসফিয়ার, 2 অ্যাটমসফিয়ার, 5 অ্যাটমসফিয়ার, 0.5 অ্যাটমসফিয়ার, এই ধরনের উষ্ণতা এবং চাপে কিন্তু সব গ্যাসই, সব বাস্তব গ্যাসই এই সূত্রগুলো মোটামুটিভাবে মেনে চলে। সুতরাং আমরা বলতে পারি যে এই শর্তে, এই ধরনের টেম্পারেচারকে গ্যাসের ক্ষেত্রে হাই টেম্পারেচার বলা হয় এবং এই ধরনের চাপকে বলা হয় লো প্রেশার। তো এইরকম হাই টেম্পারেচার এবং লো প্রেশারে কিন্তু সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ফলে কি হয়, তাদের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে পারি, এবং এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা যদি ওর কোনো ভ্যারিয়েবল আননোন থাকে, পি, ভি, এন, আর, টি, যদি আননোন থাকে, তো আমরা কিন্তু বের করতে পারি। এই হচ্ছে গুরুত্ব গ্যাসের সূত্রগুলোর। কথা বুঝতে পারছো? গ্যাসের সূত্রগুলো দিয়ে আমরা অ্যাকচুয়ালি কী করতে পারি, কোনো ভ্যারিয়েবল যদি আননোন থাকে আমরা বের করতে পারি। পি জানি না, বা ভি জানি না, বা টি জানি না, বা এন জানি না, আমরা কিন্তু বের করতে পারি। কিন্তু বের করতে গেলে কি করতে হবে? বের করতে গেলে সূত্রটা তো ওই গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হতে হবে। তো সূত্রটা গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য কখন হয়? এই শর্তে হয়। তো তোমরা যে সমস্ত অঙ্ক করেছো সমস্ত ক্ষেত্রেই কিন্তু, এবং আরও অঙ্ক করবে এই চ্যাপ্টারে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই শর্তটা আছে ওই অঙ্কগুলোর মধ্যে। কখনোই কোনো অঙ্কে পাবে না ভেরি লো টেম্পারেচার অর ভেরি হাই প্রেশার, কোনো অঙ্কেই পাবে না। তোমরা এরকম হাই টেম্পারেচার মানে 0°C আশেপাশের টেম্পারেচার দেখতে পাবে আছে, আর লো প্রেশার মানে এই ধরনের চাপ, এর আশেপাশে চাপ থাকবে। কথা বোঝা গেল? ওকে। আচ্ছা, এবার যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমরা গ্যাসের গতীয় তত্ত্বের অঙ্গীকারগুলো পড়লাম, গতীয় তত্ত্ব জেনে গেলাম, এর সাহায্যে আমরা গ্যাসের কয়েকটি ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ারের ব্যাখ্যা দেব। তো ফার্স্ট যে ব্যাখ্যাটা দেব সেটা হচ্ছে গ্যাসের ব্যাপন। ইংরেজিতে বলে ডিফিউশন। ব্যাপন মানে কি? ব্যাপন মানে হচ্ছে যে ধরো তোমার এরকম একটা পাত্র আছে, ধরো এখানে একটা গ্যাস আছে, মাঝখানে একটা পার্টিশন আছে, এখানে আরেকটা গ্যাস আছে, এবং এই দুই গ্যাসের ঘনত্ব আলাদা, আণবিক ঘনত্ব আলাদা। ধরো এটার ঘনত্ব বেশি, লেফট সাইডের গ্যাসটা, আর রাইট সাইডেরটার ঘনত্ব তুলনামূলকভাবে কম। দেখতে পাচ্ছ? এবার আমি পার্টিশনটাকে যদি তুলে দিই তাহলে কি হবে? পার্টিশনটা তোলা মাত্রই এইখান থেকে এই দিকে ব্যাপন শুরু হবে। ব্যাপন মানে অণুগুলো ধাবিত হবে, অর্থাৎ বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ধাবিত হবে। এবং কিছুক্ষণ পর এসে তুমি যদি দেখো তাহলে দেখবে যে সমস্ত গ্যাসটা, যেটা মিশ্র গ্যাস হয়ে গেছে, তার ঘনত্ব সব জায়গায় একই, স্টেডি স্টেট অ্যাচিভ করে ফেলছে, অর্থাৎ স্থিতাবস্থায় এসে গেছে, এবং সর্বত্র আণবিক ঘনত্ব একই। তো এই যে প্রসেসটা, অর্থাৎ বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে যে ছড়িয়ে পড়ে গ্যাসের অণুগুলো, এই যে ছড়িয়ে পড়ার প্রবণতা, এটাকে বলা হয় ব্যাপন। বুঝতে পারছো? এবার এই ব্যাপন হয় কেন, এটা আমরা আণবিক তত্ত্বের সাহায্যে খুব ইজিলি এক্সপ্লেন করতে পারি। আমরা আণবিক তত্ত্বে কি পড়েছি? যে গ্যাসের অণুগুলি সতত
সঞ্চরণশীল, ছোটাছুটি করতে থাকে, কেউ চুপচাপ থাকে না। তা তুমি যদি পার্টিশন তুলে দাও তাহলে কি এরকম হবে যে এইখানকার অণুগুলো যারা কিনা এই পাত্রের দেওয়ালে ধাক্কা মারছিল কিছুক্ষণ আগে পর্যন্ত এই ওয়ালটাতে, মাঝখানে পার্টিশন ওয়ালে, তাদের অবস্থাটা একটু ভাবো। সে তো আর এই ওয়ালটা তো নেই, তাহলে ওরা ওইদিকে যাবে, তো যাবে কি না? তো আলটিমেটলি একটা গ্যাস মিক্সচার তৈরি হবে এবং সেই মিক্সচারটার কিছুক্ষণ পরেই সমসত্ব হয়ে যাবে, অর্থাৎ সব জায়গায় ঘনত্ব একই হয়ে যাবে মিক্সচারটা। অণুগুলো যদি চুপচাপ থাকতো, যদি ছোটাছুটি না করতো, গতীয় তত্ত্বে যেটা বলা হয়েছে যে গ্যাসের অণুগুলো র্যান্ডমলি ছোটাছুটি করে এবং এই ছোটাছুটির কোনো নিয়ম শৃঙ্খলা নেই, এদের বেগ 0 থেকে অসীম অবধি হতে পারে। এই ধর্মটা যদি না থাকতো তাহলে কি এই ঘটনাটা ঘটতো? পার্টিশন তোলার পরেও কিন্তু এই অণুগুলো এইদিকেই থাকতো, এই অণুগুলো ওইদিকেই থাকতো, মিশ্রণ কিন্তু সমসত্ব মিশ্রণ কিন্তু তৈরি হতো না। তাহলে সমসত্ব মিশ্রণ তৈরি হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে অণুর ধর্ম, অর্থাৎ অণুগুলো ছোটাছুটি করে। তাহলে গ্যাসের ব্যাপন যে প্রক্রিয়াটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, যে ব্যাপন এইরকমভাবে এই ঘটনাটাকে ব্যাপন বলে, তো ব্যাপনের কারণ কি আমরা কিভাবে এক্সপ্লেন করলাম? গতীয় তত্ত্বের ভিত্তিতে। গতীয় তত্ত্বের ওই যে পয়েন্টটাতে বলা হয়েছে যে অণুগুলো ছোটাছুটি করে, 4 নম্বর পয়েন্ট, তোমাদের যদি মনে থাকে। ওকে, so this is the first behavior which is explained by the postulates of kinetic theory. Number 2 আমরা যেটা এক্সপ্লেইন করব সেটা হচ্ছে, আমরা জানি যে P varies as 1 by V বা V varies as 1 by P, বা সোজা কথায় PV ইকুয়াল টু ধ্রুবক, বয়েল সূত্র, তাই না? আমরা বয়েল সূত্র পড়েছি। তো এবার এই বয়েল সূত্র থেকে আমরা কি জানি? যে গ্যাসের চাপ এবং আয়তনের সম্পর্ক হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক। তো এরকম কেন হয় সেটারও এক্সপ্লেনেশন কিন্তু আমরা এই গতীয় তত্ত্ব থেকে দিতে পারি। তার আগে একটা কথা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে গ্যাসের উষ্ণতার সঙ্গে গ্যাসের অণুর গতির কি সম্পর্ক, সেটা একটু আলাদাভাবে আমরা একটু জেনে নেই এই জায়গাটাতে, তারপরে আমি এইখানটাতে আসি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা পড়ব উষ্ণতা ও গতিশক্তির সম্পর্ক। এটা আগে জেনে নিই, তারপরে ওখানে যাচ্ছি। তো দেখো, আমি এখানে কিছু ফর্মুলা লিখবো যেগুলো তোমাদের মাধ্যমিকের বইতে কোথাও নেই। হ্যাঁ, আমি জাস্ট লিখবো তোমাদের সম্পর্কটা বোঝানোর জন্য। এগুলো ডেরিভেশন তোমাদের এই ক্লাসে দরকার নেই, ইভেন ফর্মুলাগুলোও দরকার নেই, কিন্তু ফর্মুলাগুলো লিখলে তোমরা বুঝতে পারবে যে প্রকৃত সম্পর্কটা কীরকম। তো দেখো, গ্যাসের যে গতীয় তত্ত্বের অঙ্গীকারগুলো আমরা পড়লাম, 6টা অঙ্গীকার, তার ভিত্তিতে গ্যাসের চাপের একটা ফর্মুলা তৈরি করা যায়, হুইচ ইজ 1/3 রো সি স্কোয়ার, যেখানে রো হচ্ছে গ্যাসের ঘনত্ব আর সি হচ্ছে গ্যাস অণুর বেগ। এই বেগটাকে বলা হয় হচ্ছে আরএমএস বেগ। হ্যাঁ, এটা এক ধরনের গড় বেগ। গ্যাসের অণুর বেগের তো কোনো ঠিক ঠিকানা নেই। তোমরা যেমন গতীয় তত্ত্বের অঙ্গীকারের মধ্যে পড়েছো এইমাত্র যে এর অণুর বেগ যে কোনো হতে পারে 0 থেকে অসীম অবধি। তো সেই জন্য এখানে গড় বেগের একটা ধারণা প্রচলিত আছে। তো বিভিন্নভাবে গড় বের করা যায়। আরএমএস এক ধরনের গড়। আরএমএস কি সেটাও আমি একটু লিখে দিই। আরএমএস বেগ হচ্ছে এইভাবে বের করে, ধরো কোনো একটা অণুর বেগ C1, কোনো একটা অণুর বেগ C2, এভাবে আছে। ধরো n সংখ্যক অণু আছে, তাদের প্রত্যেকের বেগ এগুলো। তো এদের প্রত্যেকে স্কোয়ার করে অ্যাড করে তারপরে যদি আমি n দিয়ে ভাগ করি তাহলে এটাকে বলে গড় বর্গ বেগ। তারপরে এর যদি রুট করি তাহলে এটাকে বলে আরএমএস বেগ। এই আরএমএস বেগটাকেই সি লেখা হয়েছে। বুঝতে পেরেছো? একটা তো হচ্ছে সোজাসুজি গড় করতে পারো, অর্থাৎ সি অ্যাভারেজ যদি বের করতে চাও তাহলে C1 প্লাস C2 ডট 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 CN ডিভাইডেড বাই n, শেষ, গড় হয়ে গেল, এটাকে বলে গড় বেগ। এবার যদি স্কোয়ার করে তার গড় করো এবং তার রুট করো সেটাকে বলে আরএমএস বেগ। রুট মিন স্কোয়ার ভেলোসিটি বা গড় বর্গ বেগের বর্গমূল, এটার নাম হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি বা স্পিড। ওকে, তো এইভাবে আরএমএস বেগ বের করা হয়। যাই হোক, এবার এটা হচ্ছে চাপের ফর্মুলা। কোথা থেকে পাওয়া যায় এটা বললাম, যে গতীয় তত্ত্বের যে ধারণা সেখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারি। এই প্রমাণ আমাদের সিলেবাসে নেই, এটা ক্লাস 11-এ তোমরা পড়বে। তো এই ফর্মুলা থেকে তুমি কি দেখতে পাচ্ছ যে পি এর সাথে কিন্তু সি এরও সম্পর্ক আছে। পি ভ্যারিজ এ সি স্কোয়ার। সি মানে কি? গ্যাস অণুর বেগ। সোজা কথায় বেগ ভাবো, আরএমএস ভাবারও দরকার নেই, বেগ ভাবো। তো গ্যাস অণুর বেগের সাথে কিন্তু এর চাপেরও সম্পর্ক আছে। এবং এই সম্পর্কটা থেকেই আমরা আরেকটা সম্পর্ক প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে গ্যাসের গতিশক্তি ইকুয়াল টু
3/2 1 মোল গ্যাসের গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে 3/2 RT অথবা E ভ্যারিজ অ্যাজ T। বা যদি তুমি একটি অণুর গতিশক্তি বের করো, একটি অণুর গতিশক্তি তুমি যদি E ড্যাশ লেখো, দিস ইজ ইকুয়াল টু 3/2 KT, কে এখানে একটি ধ্রুবক, এটাকে বোলজম্যান ধ্রুবক বলে। তো যাই হোক, একটি অণুর গতিশক্তি হোক অথবা 1 মোল গ্যাসের গতিশক্তি হোক অথবা যে কোনো পরিমাণ গ্যাসের গতিশক্তি হোক, সেটা কিন্তু গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতি। এটাই আমার বলার উদ্দেশ্য ছিল। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা, যে গ্যাসের অণুর গতিশক্তির সাথে ওর উষ্ণতার সম্পর্ক কি, এরা দুটো রাশি পরস্পর সমানুপাতি। তার মানে উষ্ণতা বাড়লে গতিশক্তি বাড়ে, বা উল্টো করে বললে গতিশক্তি বাড়লে উষ্ণতা বাড়ে। তার মানে গ্যাসের উষ্ণতা যখন বাড়ে তখন বাস্তবে কি হয়, ওর ভেতরে অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায় বা অণুগুলোর বেগ বৃদ্ধি পায়। বেগ বাড়লে গতিশক্তি বাড়ে, কারণ গতিশক্তি মানে হাফ mv²। তো ভি যত বাড়বে তত গতিশক্তি বাড়বে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে, এখান থেকে বলতে পারি আরেকটা জিনিসও বলতে পারি, সেটা হচ্ছে c² ভ্যারিজ এস টি। বলতে পারি না? এখানে লিখি দেখো, E ভ্যারিজ এস টি পেলাম তো আমরা। E মানে কি আবার হাফ mc²। তাহলে আমি লিখতে পারি c² ভ্যারিজ এস টি অথবা c ভ্যারিজ এস √T। c মানে কি, গ্যাস অণুর বেগ। তাহলে গ্যাস অণুর বেগ গ্যাসের পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক। ক্লিয়ার? গ্যাসের গতিশক্তি, সে একটি গ্যাস, একটি অণু হোক বা 1 মোল হোক বা যে কোনো পরিমাণ হোক, সেটা তার পরম উষ্ণতার সরাসরি সমানুপাতিক। আর গ্যাস অণুর বেগ তার পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। এই ফর্মুলা কিভাবে আসলো সেটা এই ক্লাসে তো বলা সম্ভব না, এটা জাস্ট আমি বললাম যে গতীয় তত্ত্ব থেকে এটা আসে, প্রমাণ করা যায়। ক্লাস 11-এ পড়লে তোমরা জানতে পারবে। তো এক্ষেত্রে এই রোটা হচ্ছে গ্যাসের ঘনত্ব আর সিটা হচ্ছে গ্যাস অণুর আরএমএস বেগ। আরএমএস বেগ কি সেটার পরিচয় আমি এখানে দিয়েছি। দুই ধরনের গড় অ্যাকচুয়ালি বের করা যায়, সেটা হচ্ছে একটা এই নর্মাল গড় যেটা এইটা, আরেকটা হচ্ছে আরএমএস। আরএমএস মানে রুট মিন স্কোয়ার, স্কোয়ার করে গড় করে তার বর্গমূল। তো এইটা অ্যাকচুয়ালি ইউজ হয় এই ফর্মুলাতে। এই ফর্মুলাতে যে সিটা আছে সেটা হচ্ছে এইটা, এই বেগটা। তো এই বেগের সাথে চাপের সম্পর্ক আছে, এই বেগের সাথে উষ্ণতার সম্পর্ক আছে, গতিশক্তির সাথে উষ্ণতার সম্পর্ক আছে। তো সরাসরি আমি যেটার উপরে বেশি এমফাসাইজ দেব সেটা হচ্ছে এইটা, এই সম্পর্কটা দেখো। তাহলে গ্যাস অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক। ঠিক? এবার দেখো একটা জিনিস, যে পিভি, এই যে পিভি, এই পিভিকে আমরা তো জানি বয়েল সূত্র থেকে যে পিভি কনস্ট্যান্ট। আমাদের উদ্দেশ্য কী ছিল এই টপিকটাতে, আমি কি বলবো বলেছিলাম, যে পিভি কনস্ট্যান্ট কেন বা পি ভ্যারিজ এস 1/v কেন, সেটা গতীয় তত্ত্বের ভিত্তিতে আমি তোমাদের দেখাতে চাই। তো দেখো এই যে সম্পর্কটা পেয়েছি, পি ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার, এটাকে আমরা এরকম লিখতে পারি। রো মানে কি, ভর বাই আয়তন। গ্যাসের ভর, ধরো 1 মোল গ্যাস নিয়েছি আমি, তো 1 মোল গ্যাসের ভর মানে হচ্ছে m/v ইন্টু সি স্কোয়ার। তাহলে পিভি ইকুয়াল টু কী হয়ে গেল, 1/3 mc²। তাহলে পিভি ভ্যারিজেস কি হয়ে গেল, দেখো সি স্কোয়ার, এম তো কনস্ট্যান্ট, সি স্কোয়ার ভ্যারিজেস টি, তাহলে পিভি ভ্যারিজেস টি হয়ে গেল না? তার মানে টি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পিভিও কনস্ট্যান্ট থাকবে। বয়েল সূত্রে তো এটাই বলেছে যে স্থির উষ্ণতায় চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক। তো আমরা কি দেখালাম, এত কিছু যদি তুমি নাও মনে রাখতে চাও কোনো প্রবলেম নেই, শুধু এইটুকু মনে রাখবে যে গ্যাসের গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। গতিশক্তি যেহেতু পরম উষ্ণতার সমানুপাতি, তাই জন্য এটা দেখানো যায় যে পিভি ও পরম উষ্ণতার সমানুপাতি, কারণ পিভি অ্যাকচুয়ালি সি স্কোয়ারের সমানুপাতি। অ্যাকচুয়ালি পি আর ভিকে যদি গুণ করো না, পি আর ভিকে গুণ করলে দেখবে এর যে মাত্রাটা হবে সেটা শক্তির মাত্রা হবে। দেখো একটু এখানে করে দেখাই। পি মানে কি, চাপ, চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল। আর ভি মানে কি আয়তন, আয়তন, আচ্ছা আয়তনই রাখো। এবার মাত্রা বসাও বা একক বসাও, একক দিয়েও করতে পারো, এসআই পদ্ধতিতে একক বসাও। এফ এর একক কি, নিউটন। এর একক কি, মিটার স্কোয়ার। ভি এর একক কি, মিটার কিউব। তাহলে কি হয়ে গেল, নিউটন ইন্টু মিটার। নিউটন ইন্টু মিটার মানে জুল। তার মানে এটা শক্তি বোঝায়। এই পিভি যে রাশিটা, পি ইন্টু ভি, এটা কি বোঝায়, জুল। জুল মানে কিসের একক, এটা শক্তির একক। কথা বুঝতে পারছো? তাহলে এটা যদি শক্তি বোঝায়, আমরা জানি যে শক্তি হচ্ছে টি এর সমানুপাতি, গতীয় তত্ত্ব থেকে এটা প্রমাণ করা যায়। তাহলে পিভিও টি এর সমানুপাতি। পিভি যেহেতু টি এর সমানুপাতি, তাহলে টি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পিভিও কনস্ট্যান্ট থাকবে, তাই না?
তার মানে পি ভ্যারিজেস 1/v। তাহলে এই যে ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ারটা, অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমে বা চাপ কমলে আয়তন বাড়ে, এটা কিন্তু আমরা গতীয় তত্ত্বের সাহায্যে এক্সপ্লেন করতে পারলাম। এরকম যতগুলো ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার আমরা জানি সবগুলোই কিন্তু গতীয় তত্ত্বের সাহায্যে এক্সপ্লেন করা সম্ভব। ক্লিয়ার? ওকে, আর কি কি বিহেভিয়ার আমরা জানি? আমরা এটাও জানি যে তাপমাত্রা বাড়ালে চাপ বাড়ে, তো এটাও কিন্তু এক্সপ্লেন করা যায়। দেখো, তাপমাত্রা যদি বাড়ে, আয়তন যদি স্থির থাকে, ভি কনস্ট্যান্ট, এবার পি আর টি এর সম্পর্ক কীরকম? সমানুপাতি। তাহলে এই সূত্রও প্রমাণ হয়ে গেল, চাপের সূত্র, পি ভ্যারিজেস টি। ভি কনস্ট্যান্ট, পি ভ্যারিজেস টি, এটাই তো চাপের সূত্র। স্থির তাপমাত্রায় চাপ আর পরম উষ্ণতা পরস্পর সমানুপাতি। স্থির চাপে চাপ যদি স্থির রাখো তাহলে ভি ভ্যারিজেস টি, দ্যাট মিনস চার্লসের সূত্র। চাপ স্থির থাকলে উষ্ণতা, পরম উষ্ণতা এবং গ্যাসের আয়তন পরস্পর সমানুপাতি। উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, উষ্ণতা কমলে আয়তন কমে। চার্লসের সূত্র অতি পরিচিত সূত্র, সবই কিন্তু এখান থেকে প্রমাণ করা যায়। কথা বুঝতে পারছ? তার মানে গ্যাসের গতীয় তত্ত্বের যে অঙ্গীকারগুলো বা গতীয় তত্ত্বটি, ওই অঙ্গীকারগুলোই অ্যাকচুয়ালি তত্ত্ব বলতে পারো। তো সেই গতীয় তত্ত্বের গুরুত্বটা বুঝেছো? গতীয় তত্ত্বের গুরুত্বটা হচ্ছে যে ওই তত্ত্বের যে কথাগুলো, সেই কথাগুলো আমরা যদি সত্যি বলে ধরে নেই, তাহলে কিন্তু আমরা গ্যাসের যে সূত্রগুলো অলরেডি আমরা পড়ে এসেছি সেগুলো কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারি, প্রমাণ করতে পারি মাইক্রোস্কোপিক আচরণের ভিত্তিতে, আণবিক তত্ত্বের ভিত্তিতে। আমরা কিন্তু এই সূত্রগুলো অলরেডি পড়া সূত্র, আমাদের চার্লসের সূত্র, বয়েলের সূত্র, সমন্বয় সূত্র, সবই তো আগে পড়ে এসেছি। তো এগুলোকে কিন্তু প্রমাণ করতে পারলাম, তোমাদের দেখিয়ে দিলাম যে কী করে প্রমাণ করতে হয়। এই ম্যাথমেটিক্যাল এত কিছু তোমাদের ক্লাস 10-এ হয়তো লাগবে না, তবে যারা একটু এনথুজিয়াস্টিক তারা দেখতে পারো, মনে রাখতে পারো। এগুলো, এই ফর্মুলাগুলো সব ক্লাস 11-এ আছে। তো যারা একটু মানে যদি মনে করো যে হ্যাঁ আমরা মনে রাখবো, আমি অবশ্যই রাখতে পারো, সুবিধা হবে। গতীয় তত্ত্বের গুরুত্বটা একটু বোঝানোর জন্য আমি এই বিষয়টা বললাম যে গতীয় তত্ত্বের অ্যাকচুয়াল ইম্পর্টেন্স কোথায়। আমরা যে বিহেভিয়ারগুলো গ্যাসের অলরেডি শিখে আসছি সূত্রের মাধ্যমে, সেগুলোরই এক্সপ্লেনেশন গতীয় তত্ত্বের মধ্যে আছে। তা নাহলে আমি প্রমাণ করতে পারতাম। দেখো, 3টে সূত্রই প্রমাণ হয়ে গেছে। বয়েল সূত্র, পি কে কনস্ট্যান্ট ধরো চার্লসের সূত্র, ভি কে কনস্ট্যান্ট ধরো চাপের সূত্র। ক্লিয়ার? ওকে, এবার এখানে আরও একটা কথা আমি মেনশন করতে চাই। উষ্ণতার সাথে যে গতিশক্তির সম্পর্ক, এই ব্যাপারটা আরেকটু ক্লারিফাই করতে চাই এবং আরেকটু এক্সট্রা দুই একটা কথা বলতে চাই। উষ্ণতার সাথে গতিশক্তির সম্পর্ক কি? ই ভ্যারিজেস টি। বা গতিবেগের সাথে উষ্ণতার সম্পর্ক কি? সেটা হচ্ছে সি ভ্যারিজেস রুট টি। এবার এখান থেকে পরম শূন্য উষ্ণতার একটা বিকল্প সংজ্ঞা দেওয়া যায়। কিভাবে জানো? টি যদি 0 হয়, এই বড় টিটা যদি 0 হয়, বড় টি 0 হওয়া মানে কিন্তু 0 কেলভিন, কারণ বড় টিটা কেলভিন স্কেলে। তাহলে ই কত হবে? অবভিয়াসলি 0 হবে। বা সি কত হবে? 0 হবে, যেহেতু সমানুপাতি সম্পর্ক। তাহলে এই টিটা যদি 0 হয় তাহলে ইও 0 হবে, সিও 0 হবে। তো এটা কিন্তু পরম শূন্য উষ্ণতার একটা বিকল্প সংজ্ঞা। পরম শূন্য উষ্ণতা তোমরা কি জানতে এতদিন? যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য উষ্ণতা বলে। কিন্তু এটাও দিতে পারো যে উষ্ণতায় গ্যাসের গতিশক্তি শূন্য হয়, বা গ্যাস অণুর বেগ শূন্য হয়, বা গ্যাস অণুগুলি স্তব্ধ হয়ে যায়। কোন উষ্ণতা সেটা? 0 কেলভিন। এটাকে বলে পরম শূন্য উষ্ণতা। সেই জন্য আমি যখন 4 নম্বর পোস্টুলেটটা বলছিলাম তখন একটা কথা মেনশন করেছিলাম, তোমরা ফলো করেছো কিনা আমি বলছিলাম আদার দেন 0 কেলভিন, অর্থাৎ 0 কেলভিনেই একমাত্র সমস্ত অণুগুলি স্থির হয়ে যায়। 0 কেলভিন ছাড়া অন্য যে কোনো তাপমাত্রায় অণুগুলো ছোটাছুটি করতে থাকে। যত তাপমাত্রা বাড়তে থাকে তত ওদের বেগ বাড়তে থাকে, ওরা আরও র্যান্ডমলি, আরও জোরে ছোটাছুটি করতে থাকে। কথা বুঝতে পেরেছ? ওকে, আচ্ছা, একটা কথা এখানে এখনও বলা হয়নি, সেটা হচ্ছে আমরা গ্যাসের গতীয় তত্ত্বের সাহায্যে গ্যাসের ব্যাপন ধর্মটা ব্যাখ্যা করলাম, আর সমস্ত গ্যাসের সূত্রগুলো প্রমাণ করলাম। এখনও একটা কথা বলিনি, সেটা আমি ফার্স্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম, তবুও আরেকবার বলছি। সেটা হচ্ছে গ্যাস আমরা জানি পাত্রে রাখলে পাত্রের দেওয়ালেও চাপ প্রয়োগ করে, তাই তো? তো এই চাপের কারণ কি বলেছিলাম? ওখানে বলা হয়ে গেছে অলরেডি। এই চাপের কারণও কিন্তু গতীয় তত্ত্ব থেকেই বলা হয়েছিল।
তোমরা যদি একটু চিন্তা করো নিজেরাই বলতে পারবে। গ্যাসের চাপ কাকে বলে? গ্যাস পাত্রের দেওয়ালে লম্বভাবে প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে সেটাকে চাপ বলে, তাই না? P = F/A। এফ হচ্ছে পারপেন্ডিকুলারলি যে বলটা প্রয়োগ করছে পাত্রের দেওয়ালে, আর এই হচ্ছে দেওয়ালের ক্ষেত্রফল। এবার এই চাপের উৎস কি? আমি এটা বলেছিলাম, চাপের উৎস হচ্ছে যে এই যে এই অণুগুলো যেহেতু সবসময় ছোটাছুটি করে, সেই জন্য পাত্রের দেওয়ালের সাথে ওরা ধাক্কা খায়। তো অণুগুলো যখন ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার সময় কী করে? পাত্রের দেওয়ালে বল প্রয়োগ করে। সেই বল বাই ক্ষেত্রফল মানেই চাপ, লম্বভাবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তার মানে গ্যাস কেন চাপ প্রয়োগ করে পাত্রের দেওয়ালে, পাত্রের মধ্যে রাখলে, যে পাত্রেই রাখো না কেন কম বেশি চাপ তো প্রয়োগ করে। তো সেই চাপের কারণটা কি, সেটাও কিন্তু গতীয় তত্ত্বের মধ্যেই আছে। গতীয় তত্ত্বে বলা হয়েছে যে গ্যাসের অণুগুলো সবসময় ছোটাছুটি করে এবং এই ছোটাছুটি করার সময় ওরা পাত্রের দেওয়ালের সাথে ধাক্কা খায়। পাত্রের দেওয়ালের সাথে যদি ধাক্কা না খেত তাহলে চাপের কোনো ব্যাপারই ছিল না। যেহেতু পাত্রের দেওয়ালের সাথে ধাক্কা খায়, যখনই একটা অণু গিয়ে পাত্রের দেওয়ালে ধাক্কা মারে তখনও একটা বল প্রয়োগ করে। এই বলটা ঘাত বল, খুব অল্প সময় ধরে ক্রিয়া করে। তো এই ধরনের বল প্রত্যেকটা অণুই প্রয়োগ করছে, বিভিন্ন ডিরেকশন থেকে এসে হিট করছে। তো এই পাত্রের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হয় সেটাকে বলে গ্যাসের চাপ। এটাই চাপের উৎস। ক্লিয়ার? তাহলে আমরা এই চ্যাপ্টারের শেষ অংশটা আলোচনা করলাম। এই আলোচনায় আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আণবিক স্তরে গ্যাসের আচরণ কেমন, এবং আণবিক স্তরে গ্যাসের আচরণের ভিত্তিতে গ্যাসের যে সূত্রগুলো সেগুলোকে আমরা এস্টাবলিশ করলাম, বা বলতে পারো গ্যাসের যে ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ারগুলো সেগুলোকে এক্সপ্লেন করলাম, সাকসেসফুলি এক্সপ্লেন করলাম। আশা করি বুঝতে পেরেছো। তো চ্যাপ্টারটা পড়ে নেবে, চ্যাপ্টারটা শেষ। আমরা নেক্সট ডে নতুন চ্যাপ্টার শুরু করব। ওকে? ওকে।